রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প উজান বেলা, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের গল্প উজান বেলা। ফোনটা এলো মাঝরাতে, প্রায় 1:30 নাগাদ। গভীর নিশীথে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কার না বুক কাঁপে। নিঝুম অন্ধকারে ওই ধাতব ঝঙ্কার বিশ্রী এক আতঙ্ক বাড়িয়ে দেয় নাকি? মনে তো হয় এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। মৈনাকের আগে আমি ধর্মড়িয়ে উঠেছি বিছানা ছেড়ে। গিয়ে রিসিভার তুলতেই ওপারে পুলুর গলা। এই দিদি, মা কিসব কাণ্ড আরম্ভ করেছে রে? পুলুর স্বরে বিষণ্ণতা, বিপন্নতা, তবে তেমন মারাত্মক কিছু নয়। তবু ধুকপুকুনিটা যেন কমল না। ইদানিং মাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি। বয়স 80 পেরিয়েছে, চোখে ভালো ঠাহর পায় না, শ্রবণেন্দ্রিয় প্রায় বিকল, নানান আধি ব্যাধিও ভর করেছে শরীরে। তবু নিজেকে কণামাত্র অথর্ব ভাবতে মা রাজি নয়। পেরে উঠুক না উঠুক, সংসারের সব কাজে হাত লাগাতে যাবে। পই পই করে বলা সত্ত্বেও রাত বিরেতে বাথরুমে যাওয়ার সময় কাউকে ডাকবে না। একাই হুটহাট প্রতিবেশীদের বাড়ি চলে যাচ্ছে। বিপত্তিও ঘটে মাঝে মাঝে। এই তো মাসখানেক আগে একটা বড় সড়ো কেলেঙ্কারি বাঁধালো। কোনো প্রয়োজন ছিল না। সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গিয়ে মুখ থুবড়ে পড়ে নাক মুখ ফুলিয়ে ঢোল। কপাল ভালো মাথায় চোট লাগেনি। অ্যান্টিবায়োটিক আর ব্যথা নিরোধক বড়ির কল্যাণে ব্যাপারটা সামলেছে বটে, কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়েছে খানিকটা। উদ্বিগ্ন গলায় বললাম, কি হয়েছে মার? কি করেছে? দেখ না, রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামা কাপড় নামিয়ে এখন সুটকেস গোছাতে বসেছে। সে কি রে, কেন? কাল নাকি ভোর ভোর বেরোতে হবে, বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে। কি সর্বনাশ! হঠাৎ বাবা? জানি না, বুঝতে পারছি না। আজ ঘুমের ওষুধ পড়েনি? হ্যাঁ, দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমি যখন 10:30টায় ফিরলাম তখন তো শুয়ে পড়েছে। তারপর এই খানিকক্ষণ আগে হঠাৎ জেগে উঠে আলো টালো জ্বালিয়ে। পুলু একটুক্ষণ থেমে থেকে বলল, কি করি বল দেখি? মাকে তো আর শোয়ানোও যাচ্ছে না, কেমন একটা যেন ট্রান্সে চলে গেছে রে। চিন্তায় পড়ে গেলাম। কি চলছে মার মধ্যে কে জানে। তবে মা যা জিদ্দি টাইপ, তাকে বাগে আনা সোজা কাজ নয়। পুলু তো পারবেই না, একটুতেই যা ঘাবড়ে যায়। এরপর মা যদি সুটকের সাথে হাঁটা লাগায়, পুলু তো অজ্ঞানী হয়ে যাবে। আর নীলুর বউ, তার তো মাকে কবজা করার কোনো ক্ষমতাই নেই। 10 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু। তারপর থেকেই শাশুড়ি বউয়ের সম্পর্কটা কেমন ঘাঁটা ঘাঁটা। আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লাই সমান সমান। শিপ্রার কথা মা থোড়াই শুনবে। একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মাকে ঠান্ডা করতে পারে। আমি চলে যাব? কিন্তু এত রাতে শালকিয়া থেকে টালিগঞ্জ ছোটা কি মুখের কথা? ট্যাক্সি মিলবে কি? না, 7-5 ভেবে লাভ নেই। গলা ঝেড়ে বললাম, ডাক্তার সেনগুপ্তকে একবার ফোন কর না। এখন? এই রাত 2টোয়? আহা, এমার্জেন্সি কেস তো। জিজ্ঞেস কর কোনো ওষুধ টষুধ আছে কি না, যাতে চট করে ঘুম পাড়িয়ে দেওয়া যায়।
সেটুকু হলেই তো আপাতত। টেলিফোন রেখে ভার বুকে বসে আছি। মৈনাকও জেগে গেছে। সব শুনে সেও বেশ ভাবিত। টিউবলাইটটা জ্বেলে ফস করে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ ধোঁয়া দিল বুদ্ধির গোড়ায়। তারপর ভুরু কুঁচকে বলল, সেনিলিটি? পুরোপুরি মানতে পারলাম না। মার যে খানিক ভীমরতি ধরেছে সে তো আমরা সবাই জানি। বেশি বকবক করে, এক কথা বারবার বলে, বহু সময়ই খেয়ে ভুলে যায়। চোখে না দেখুক, কানে না শুনুক, দিনে অন্তত বাচ্চারেক টিভির খবরের সামনে বসা চাই চাই। তুলতুলির সঙ্গে তো রোজ এই নিয়ে লাগছে। সে বেচারা হয়তো নাচা গানা দেখছে, মা খটাস করে চ্যানেল ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল। বাচ্চাদের মতন আইসক্রিম, চিপস আর কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝোঁক হয়েছে খুব। লজেন্স চকলেট পেলে তো মহা আহ্লাদিত। বাঁধানো দাঁতে কচর কচর চিবোচ্ছে। কিন্তু আজকের কীর্তিটাকে কি একই পংক্তিতে ফেলা যায়? বাবা চলে গেছে আজ 18 বছর। বাবার প্রসঙ্গ মা আজকাল তোলেও না বড় একটা। অথচ হঠাৎ মধ্যরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার স্বাদ জাগলো কেন? রিটায়ার করার পরে মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিল বাবা। সেই স্মৃতি কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে? ঘুমের ঘোরেই হয়তো করেছে সব কাণ্ড। কিন্তু সেই ঘড়ি বা কাটে না কেন? হলোটা কি? তা যাই হোক, রাতে অবশ্য অশান্তি আর বাড়ল না। ঘণ্টাখানেকের মধ্যে ফের পুলুর ফোন। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, বেরিয়ে কিনেও এনেছে পুলু। কয়েক ফোঁটা খাটিয়ে দিতে শুয়েও পড়েছে মা। সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমোচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ। গিয়ে দেখি মা তখন বাইরের ঘরের সোফায়, চোখ ঈষৎ ঢুলুঢুলু। পাশে গিয়ে বসেছি। মাকে আরেক প্রস্থ নিরীক্ষণ করে বললাম, বাহ, ম্যাডাম তো ফিট। মা যেন কথাটা ঠিক বুঝল না, হাসি হাসি মুখে তাকালো শুধু। চোখ টিপে বললাম, এই জব্বর একটা খেল দেখালে বটে। এবারও কোনো প্রতিক্রিয়া নেই। উল্টে বলল, ফোন করে এলি না তো আজ? স্বর বেশ নিস্তেজ। শিপ্রাকে জিজ্ঞেস করলাম, কখন ঘুম থেকে উঠেছে? এই তো 12টা, 12:30। স্নান করেছে? করতে চাইলেন না, খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি। শিপ্রা গলা নামালো। জানো, কালকের কথা না মা বেমালুম ভুলে গেছে। তাই নাকি? ডাক্তারবাবুকে জানিয়েছিস? উনি তো এসে দেখে গেলেন, বললেন রক্তটা টেস্ট করাতে। সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গণ্ডগোল থেকেও নাকি এমনটা হয়ে থাকে। চিন্তা যেন বেড়েই গেল খানিকটা। নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি। গলা উঠিয়ে বললাম, তোমার কেসটা কি বলো তো? হঠাৎ আবার সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য খেপে উঠলে কেন? আমি? মা চোখ পিটপিট করছে। কই, না তো। বললে মানব, কাল ব্যাগ সুটকেস নিয়ে রেডি। মার তাও কিছুই স্মরণে আসে না। ফ্যালফ্যাল তাকাচ্ছে। হাতে হাত রেখে বললাম, সঙ্গী হিসেবে আমাদের কাউকে মনে ধরল না? বাবাকে ওপার থেকে টানাটানি শুরু করেছ? আমরা কি তোমায় দক্ষিণ ভারত নিয়ে যেতে পারি না? মা এবার কি শুনল কে জানে, গাল দুটো হাসিতে ভরে গেছে সহসা। জল জলে চোখে বলল, একটা ভারী মজা হয়েছে জানিস। ওই যে একটা জায়গা আছে যেখানে অনেকটা উঁচুতে উঠে পাখিদের খাওয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, নামটা মনে পড়েছে, পক্ষী তীর্থম। কি গোবদা গোবদা সিঁড়ি ওখানে বাবা! অর্ধেক চড়েই আমার দম শেষ। সিঁড়িতে বসে পড়েছি। এদিকে তোর বাবা তো উঠে গেছে টকাটক। পাহাড়ের মাথায় পৌঁছে বাবুর খেয়াল হলো বউ তো সঙ্গে নেই।
অমনি তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি। তারপর তো খুঁজছে পাগলের মতো, পাশ দিয়ে গটগট করে নেমে গেল। আমি ডাকছি, সে শুনতেই পেল না। পরে কি বলল জানিস? আমার ডাকাডাকি শুনে ভেবেছিল ভিখিরি পয়সা চাইছে। এ গল্প বহুবার শোনা, তবে আজ যেন মার বলার ভঙ্গিটা অন্যরকম, যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে, যেন এই মুহূর্তে মা দেখতে পাচ্ছে স্পষ্ট। মা ফের বলল, এরপর তো পুরীতে গিয়ে আর এক কেচ্ছা। আমি তো কিছুতেই সমুদ্রে নামবো না। ওই জল, এই ঢেউ, শাড়ি টাড়ি সব মাথায় উঠে যায়। এদিকে তোর বাবাও ছাড়বে না, বলে কি না আমার আন্ডারওয়্যার পরে নামো। শেষে তার কথা মতো হাজারো বার শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা। জড়ানো স্বর চড়ছে, নামছে, কখনো মুখে ফিক ফিক হাসি, কখনো চোখ খুশিতে চিকচিক। সারাটা বিকাল এভাবেই স্মৃতিরোমন্থনে মশগুল রইল মা। কিন্তু বাবা যে নেই, তা নিয়ে একবারের জন্যেও কোনো আক্ষেপোক্তি শোনা গেল না। পরদিন রক্ত পরীক্ষা হয়ে গেল। ডাক্তারবাবুর অনুমানই ঠিক, রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে। তবে ভয়ের কিছু নেই, নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে। কি আশ্চর্য, মাত্র 7 দিনে মা পুরো স্বাভাবিক, অর্থাৎ ফিরে গেছে পুরনো ফর্মে। ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই, হুটহাট রাজি হাজির হচ্ছে রান্নাঘরে। আবছা চোখে পড়ার ওপর প্রায় ঝুঁকে পড়ে মুখরোচক খানা বানাচ্ছে পুলু আর তুলতুলির জন্যে। আবার আমের আটি চাকলা নিয়ে ভাগাভাগি করে তাদের মধ্যে ঝগড়াও চলছে সকাল বিকেল। রাতে ঘুমোচ্ছে দিব্যি, পুরনো ঘুমের ওষুধেই। আমরাও মোটামুটি স্বস্তি পেয়েছি, আগের মতোই হাসাহাসি করি মায়ের কাণ্ড কারখানা দেখে। মায়াও লাগে অবশ্য। জানি তো, ভীমরতী মাকে এমনি এমনি ধরেনি। আহারে, কম শোকতাপ পেয়েছে মা। বাবারই কি মৃত্যুর বয়স হয়েছিল? প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিশে মাত্র 66-তে। নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না। মায়ের কাছে ওই পুত্রশোক যে কি মর্মান্তিক। তারপর মার থেকে 10 বছরের ছোট মাসিমণি তো প্রায় মায়ের হাতের ওপরেই মারা গেল। সে আঘাতও কম বাজেনি মাকে। এছাড়া একের পর এক ভাসুর, দেওর, ননদ, জলজ্যান্ত 2 ভাসুরপো। মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের 3 ভাই, 2 ভাজ, বৌদি, ভগ্নিপতি। মৃত্যুর এই মহা মিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মারিয়ে দিয়ে যাবেই। এত কিছুর পরেও মা যে হাসছে, গল্প করছে, রান্না করতে চাইছে, এগুলো তো আমাদেরই উপরি পাওনা। এই নিশ্চিন্তি অবশ্য বেশি দিন টিকল না। মাস দেড়েকও যায়নি, হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন। ও পিসি, এক্ষুনি চলে এসো। কেন রে? ঠাম্মা আবার সে আগের মতন করছে। বলিস কি রে, আবার সুটকেস গোছাচ্ছে? না গো, ভাত খেয়ে উঠেই সাজতে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। চুল বাঁধছে, পাউডার মাখছে। চুল বাঁধা পছন্দ হলো না, আবার খুলে খোঁপা করছে। কেন? এক্ষুনি নাকি ইভিনিং শো শুরু হয়ে যাবে। কিসের শো? পথে হলো দেরি, উত্তম সুচিত্রার। দাদু নাকি বিজলির সামনে অপেক্ষা করবে। সর্বনাশ, পুলু কোথায়? কাকামণি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল, কাল ফিরবে। খেয়েছে রে? চোখে চোখে রাখ, যেন বেরিয়ে না যায়। ওই ওষুধটা দিয়ে দেব? এখনো রাখা আছে। 2-1 সেকেন্ড থমকে থেকে বললাম, থাক, আমরা এক্ষুনি যাচ্ছি। 5 মিনিটে তৈরি হয়ে ছুট, সঙ্গে মৈনাক। হাঁচর পাঁচর করে টালিগঞ্জ পৌঁছে দুরু দুরু বুকে নামলাম ট্যাক্সি থেকে। ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য। মা খাটে পা ছড়িয়ে বসে,
দুদিকে পাহারাদারের মতো দাঁড়িয়ে তুলতুলি আর শিপ্রা। মার পরনে বহুকাল আগের এক রঙিন ব্যাঙ্গালোর সিল্ক, কপালে ঘাড়ে গলায় ছোপ ছোপ পাউডার, মুখ বেজায় ঘোমরা, কবজি চোখের কাছে এনে ঘড়ি দেখছে ঘন ঘন। হতবাক মুখে বলল, এ কী অবস্থা? শিপ্রা বলল, তাও তো অনেকটা দমানো গেছে। ভাগ্যিস তুলতুলি নুন চিনির জলটা খাওয়াতে পেরেছিল, নইলে এতক্ষণ রোখা যেত না। মা যেন প্রথমটা আমাদের খেয়াল করেনি। হঠাৎ আমার দিকে নজর যেতে গাল ফুলিয়ে বলে উঠল, ও জনু, দেখ না, মা মেয়ে আমায় জোর করে আটকে রেখেছে। তোর বাবা ওদিকে রেগে যাবে না? কথাটা ঝং করে বুকে ধাক্কা মারল। ক্ষণিকের জন্য ভুলে গেলাম মা এখন স্বাভাবিক নয়। মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলীক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার। কড়া গলায় বললাম, কি আবল তাবল বকছো? জানো না বাবা নেই? এ বললেই হলো আমার সঙ্গে কথা হয়েছে, সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে। না, বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না, বাবা মারা গেছে। অবাক কাণ্ড, রূঢ় সত্যিটা শুনেও মার মুখে কোনো ভাঙচুর হলো না। একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল, তারপর গ্রীবা হেলিয়ে বলল, জানতাম ঝোলাবে। হারানো সুরের দিনও এমনটাই করেছিল। পরে ওজোর গাইল, বন্ধুরা নাকি আটকে রেখেছিল আড্ডায়। আমি যেন কিছু বুঝি না। আচমকাই গলা খাদে নামিয়েছে মা। প্রায় ফিসফিস করে বলল, আসলে তোর বাবা উত্তম কুমারকে ভীষণ হিংসে করে। আমরা স্তম্ভিত, মুখ চাওয়াচাওয়ি করছি। মা হাসিটাকে আর একটু বিছিয়ে দিয়ে বলল, কিছু হিংসুটে মানুষ বটে তোর বাবা। পাছে আমি উত্তমে মজে যাই, কিছুতেই তার বই দেখাবে না। নেহাত আমার সঙ্গে পেরে ওঠে না। আমার বাবু সাফ কথা, তুমি সুচিত্রাকে প্যাট প্যাট করে গিলতে পারো, আমার উত্তমকে পছন্দ হলেই দোষ? মৈনাক ভুরু কুঁচকে শুনছিল, কানের কাছে মুখ এনে বলল, ডাক্তারবাবুকে ফোন করব? অস্থির অস্থির লাগছিল আমার। ঝেঝে উঠে বললাম, জিজ্ঞাসার কি আছে? শিপ্রার কাছ থেকে নাম্বারটা নাও, মোবাইলে ট্রাই করো। মৈনাক শিপ্রা চলে গেল পাশের ঘরে। মা কিন্তু থেমে নেই, আপন মনে কথা বলে চলেছে। শুধু উত্তম কুমারই বা বলি কেন? কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললেই তো তার জ্বলুনি। রমেশবাবুর সঙ্গে কি ব্যবহারটা করে বল? বেচারার বউ মরে গেছে, মাঝে মাঝে আমার হাতের মোচাটা লাউটা খেতে আসে, তাতেও বাবুর কি রাগ! বলতে বলতে মিটে মিটি হাসছে। সেদিন কি কাণ্ডটাই না করলো, লজ্জায় মরে যাই। রমেশবাবু ভেতর বারান্দায় বসে আয়েশ করে কচুর শাক খাচ্ছে, অমনি কোত্থেকে তোর বাবা হাজির। কোমরে হাত রেখে দেখছে খাওয়া। যেই না রমেশবাবু বলেছে, আপনার গিন্নির হাতে জাদু আছে মশাই, অমনি ভেঙচে উঠল, কর্তার হাতে লাঠিও আছে স্যার, কর্তার হাতে লাঠিও আছে। বোঝ বোঝ, কেমন একল সেরে ভালোবাসা। কথার প্লাবনের মাঝেই মৈনাক ফিরেছে। বলল, ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বললেন, সেই ডোজ। না ঘুমোলে পেশেন্ট কুল ডাউন করবে না। কিন্তু কেন আবার রোগটা ফিরল? সিম্পল, সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করেছে। উনি তো আগের বারের ট্রিটমেন্টটাই টোটো চালিয়ে যেতে বললেন। রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সিতে ওই নার্ভের ওষুধ। এতে ইমপ্রুভ না করলে নার্সিংহোমে ভর্তি করে স্যালাইন দিতে হবে। অতদূর অবশ্য গড়ালো না সমস্যাটা। 4-5 দিনের মধ্যেই স্বভাবসিদ্ধ ভীমরতিতে ফিরে এলো মা, এবং যথারীতি সেদিনকার কীর্তিকলাপ মাথা থেকে উধাও। তবে পুলু এবার যথেষ্ট সতর্ক। বাড়িতে নির্দেশ জারি করেছে, মার নুন খাওয়া যেন কমানো না হয়।
80 বছরের মা যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগছে না, নুন একটু বেশি খেলে ক্ষতি কি? সেই মতোই চলছিল। গরম ফুরিয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে। প্রথম কয়েকদিন তো নাজেহাল দশা। শালকিয়া ভাসছে, গোলাবাড়িতে থই থই জল, জিটিরও যেন নদী। মার কাছে যাওয়া হয় না নিয়মিত, গেলে বেশিক্ষণ বসতেও পারি না। আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি। সম্প্রতি নতুন উপসর্গ যোগ হয়েছে মার, ফুচকার নেশা। রোজ বিকেলে গুনে গুনে 4টে ফুচকা চাই। কম হলে মুখ হাঁড়ি, বেশি হলে খাবে না। ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনলো। কী সব মশলা টশলা দিয়েছিল কে জানে, কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল। কে হঠাৎই মার পেট ছেড়েছে। ওষুধ টষুধ দিয়ে বাথরুম যাতায়াতটা বন্ধ করলো পুলু, কিন্তু মা যেন ঝিমিয়ে পড়ল কেমন। কথাবার্তা বেশি বলে না, দিনভর শুয়েই থাকে। ফোনে চাঙ্গা করার চেষ্টা চালাই, কাজ হয় না বড় একটা। পাপু বারবার বলেছে, দিম্মাকে নিয়ে এবার পুজোয় দিল্লি চলে এসো মা, গাড়িতে আগ্রা, বৃন্দাবন, মথুরা ঘুরিয়ে দেব। প্রিয় নাতির এমন সাদর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয়। হ্যাঁ কিছুই বলে না। আমাদেরও সংশয় জাগছে, মা কেমন জবুথবু হয়ে পড়ছে। আর কি কোথাও নাড়ানো যাবে? এমনই এক সময় একদিন সন্ধে পুলুর আর্তস্বর উড়ে এলো, মা তো আবার খেল দেখানো স্টার্ট করেছে রে দিদি। একা একা বসে টিভি দেখছিলাম, সিরিয়াল মাথায় উঠল। ত্রস্ত সুরে বললাম, কি হলো এবার? বর এসে গেছে, এদিকে কনের সাজ এখনো হলো না। কার বর? কনে কে? সম্ভবত মা স্বয়ং, বাবা বিয়ে করতে এসেছে। যা। হ্যাঁ রে, বাইরে নাকি খুব বৃষ্টি, বরযাত্রীরা ভিজে গেছে। তাদের শুকনো জামা কাপড় দেওয়া হলো কিনা জানতে চাইছে। আরও শুনবি? বলছে মেজদাকে যেন খবরদার পিঁড়ি ধরতে দিস না, রোগা মানুষ। শুনতে শুনতে আচমকাই মস্তিষ্কে ইলেকট্রিক শক। আজ বাবা মার বিয়ের দিন না, 21শে জুলাই। কিছু মনে রাখতে পারে না মা, অথচ এই দিনটা স্মরণে রয়েছে, এবং পিছতে পিছতে চলে গেছে সেই গোড়ায়। পুলু করুণ গলায় বলল, আমায় তো প্রশ্নে জেরবার করে দিচ্ছে রে। পেঁয়াজ রঙের বেনারসিটা কোথায় জানতে চাইছে, কোথায় রতনচুর রেখেছি, বিছেহার, টিকলি, আরও কি কি সব যেন। দেরি করছিস কেন? ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট কর। ফোনে কথা হয়েছে, উনি বললেন ফ্লুইড লসের এফেক্ট। তবে এবার আর বাড়িতে হবে না, নার্সিংহোম। স্যালাইন চলবে, অবজারভেশনে রাখবে কয়েকদিন। ও, আমার তালু শুকিয়ে এলো। ঢোক গিলে বললাম, তাই কর তাহলে, যদি এতে মা সুস্থ হয়। আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে। তোরা যদি একবার আসিস। অনুরোধের প্রয়োজন ছিল না, যেতে তো হবেই। মৈনাক এখনও অফিসে, তাকে খবরটা দিয়েই বেরিয়ে পড়েছি। নার্সিংহোমটা টালিগঞ্জে। ভিড় জ্যাম ঠেলে পৌঁছালাম প্রায় রাত 8টায়। লাউঞ্জে পুলু আর তুলতুলি। হন্তদন্ত পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে এখন কেমন? পুলু ঘাড় ঝুলিয়ে বসেছিল, শুকনো হেসে কাঁধ ছাকালো। এমনি তো ঠিকই আছে, নো ফিজিক্যাল অসুবিধে। তোরা এখানে কেন? মার কাছে থাকতে দিচ্ছে না? তুলতুলি বলল, এতক্ষণ তো আমি ছিলাম, আমরা সামনে গেলেই যা উল্টোপাল্টা বকছে। বর দেখতে কেমন হলো, কোন বরযাত্রী 108টা রসগোল্লা খেয়েছে, কে জোরে জোরে বিয়ের কবিতা পড়ল। বলতে বলতে হেসে ফেলেছে তুলতুলি। যাও না, দেখে এসো গিয়ে। অ্যালাউ করবে এখন? হ্যাঁ হ্যাঁ, একজন তো থাকতেই পারে। ছোট্ট পরিচ্ছন্ন কেবিন, মা শুয়ে আছে শুভ্র শয্যায়,
চোখ দুটো বোজা, ডান হাতের সবুজ শিরা বেয়ে লবণ জল ঢুকছে শরীরে ফোঁটা ফোঁটা করে। টুল টেনে বিছানার পাশে বসলাম নিঃশব্দে। মার কপালে হাত রেখেছি। চোখ খুলল মা, কুয়াশা মাখা দৃষ্টিতে দেখছে আমাকে। মৃদু হেসে জিজ্ঞেস করল, কে? গীতা? এতক্ষণে তোর আসার সময় হলো? গীতা মাসির খোঁজ করছে কি? মার জামালপুরের সেই বান্ধবী? তিনি তো বছর চারেক আগে মারা গেছেন। তাড়াতাড়ি বললাম, আমি ঝুনু, তোমার মেয়ে। পরিচয়টা যেন মাকে ছুঁতে পারল না। অস্ফুটে বলল, গীতা এলো না? বাসরে গান গাইবে বলেছিল। মা প্লিজ ঘুমোনোর চেষ্টা করো তো। দূর বোকা, আজ কেউ ঘুমোয় নাকি? মার অশীতিপর মুখমণ্ডলে এক অপার্থিব হাসি। দাদা আমাকে বলেছিল মহাসিন্ধুর ওপার থেকে গাইতে। কি বুদ্ধি, বাসরে ওই গান চলে নাকি? আমি গাইব ছন্দে ছন্দে দুলি আনন্দে। কি ভালো হবে না? আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। না, এ কান্না নয়, এ এক অন্য এক অনুভূতি। এ এমনই এক বোধ যা সুখ দুঃখের অতীত। আমার যুক্তি বুদ্ধি বলছে লবণ জল এখনও মার শরীরে ক্রিয়া শুরু করেনি, করলেই এই ঘোর ক্রমে কেটে যাবে। তখন আজকের সন্ধেটা মার মনেও থাকবে না। কিন্তু হৃদয় যে অন্য কথা বলে। থাকবে, থাকবে মার অবচেতনে। জীবন যত ফুরিয়ে আসছে, মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা। সময়ের উজান স্রোতে ভাসছে। শোক, তাপ, বেদনা, মৃত্যু সবই এখন মায়ের কাছে চাপ চাপ অন্ধকার। তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু, সুখের মুহূর্ত। বিয়ে তো হলো, এবার হয়তো এক্কা দোক্কার দিনে ফিরবে মা। পরন্তু বেলায় এই সব মুহূর্তগুলোই কি খোঁজে মানুষ, একা একা? গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ।